I gave you my heart. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। আজ আমরা লেকচার 4 অফ জিওসি নিয়ে কথা বলবো। এখানে একটা নতুন টপিক দেখবো, একটা নতুন অ্যাসপেক্ট আমরা শিখবো। লেকচার 3তে আমরা দেখেছিলাম হাইপার কনজুগেশন, যেখানে হাইপার কনজুগেশন বেসিক্যালি বলেছিলাম একটা নো বন্ড রেজোনেন্স। আর হাইপার কনজুগেবল স্ট্রাকচার যার যত বাড়বে তার তত আমাদের স্টেবিলিটি বাড়বে। তো এই টাইপের ডিসকাশন অলরেডি আমাদের হয়ে গেছিলো। আর হাইপার কনজুগেশনে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ছিল রিগার্ডিং দ্য আলফা হাইড্রোজেন, যত নাম্বার অফ আলফা হাইড্রোজেন বাড়বে তার তত বেশি হাইপার কনজুগেবল স্ট্রাকচার হবে, তার তত স্টেবিলিটি বাড়বে। হাইপার কনজুগেশন দিয়ে আমরা কোন কোন সিস্টেমের স্টেবিলিটি দেখেছিলাম? অ্যালকিন, কার্বোকাটায়ন, ফ্রি র্যাডিক্যাল। এতটা অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি। সো আজকে একটা নতুন জিনিস দেখবো, যেটা হলো কম্পিটিটিভ অ্যাসপেক্ট। একটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট, একটা হচ্ছে স্টেরিক এফেক্ট। তাহলে এদের মধ্যে বেসিক্যালি একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে রেজোনেন্স এফেক্ট চাইবে রেজোনেন্সটা হোক, আর স্টেরিক এফেক্ট চাইবে রেজোনেন্সটা না হোক। তাহলে ফাইনালি এদের কম্বাইন এফেক্টটাকে বলবো, যখন রেজোনেন্সটা না হবে না ডিউ টু দিস স্টেরিক এফেক্ট, তখন সেই এফেক্টটাকে বলবো সার এফেক্ট। আমি ডিটেলে যাচ্ছি, তার আগে ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার থাক। রেজোনেন্স চাইছে রেজোনেন্সটা হোক, স্টেরিক চাইছে রেজোনেন্সটা না হোক। তাহলে যখন স্টেরিকের জন্য রেজোনেন্সটা হবে না, সেই এফেক্টটাকেই বলবো এসআইআর এফেক্ট। আর এই এফেক্টটার অ্যাপ্লিকেশন কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পারবো, সেটা নিয়ে আমরা 1 by 1 আসছি। তো স্টার্ট করছি জিওসি লেকচার 4 এসআইআর এফেক্ট। সো এখন আমরা সার এফেক্টকে ইন ডিটেল দেখব। সার এফেক্টের ফুল ফর্ম হলো স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ঘাবড়ানোর কোনো কিছু নেই, 1 by 1 দেখি, তাহলে আরও বেশি সোজা হবে। ফার্স্ট অফ অল দেখছি স্টেরিক ইনহিবিশন। এই স্টেরিক ইনহিবিশনের আরেকটা কমন ওয়ার্ড যেটা ইউজ হয় সেটা হলো স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে এই স্টেরিক হিন্ড্রেন্সের দুটো ওয়ার্ডকে আমি আলাদা আলাদা করে স্প্লিট করছি। একটা হলো স্টেরিক আর একটা হলো হিন্ড্রেন্স। তাহলে স্টেরিক মানে হলো বাল্কনেস, আমার ক্রাউডনেস, বাল্কনেস, আর হিন্ড্রেন্স মানে আমার রেজিস্ট্যান্স। তার মানে ইন ওয়ান ওয়ার্ড আমি ভাবতে পারি যে রেজিস্ট্যান্স ডিউ টু দ্য বাল্কনেস। ক্লিয়ার? তার মানে স্টেরিক হিন্ড্রেন্স মানে রেজিস্ট্যান্স ডিউ টু দ্য বাল্কনেস। এবার কাকে রেজিস্ট করছে? রেজোনেন্সকে রেজিস্ট করছে। এই জন্যই পুরো কথাটা হলো স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। তার মানে কি দাঁড়াচ্ছে? এই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কিন্তু রেজোনেন্স কিন্তু রেজিস্টেড হচ্ছে, রেজোনেন্স কিন্তু অপারেশন দেখাতে পাচ্ছে না, রেজোনেন্স অপারেশন কিন্তু সামহাউ প্রহিবিটেড। সো এই জিনিসটা যাতে খেয়াল থাকে, আমরা কি পড়তে চলেছি? আমরা বেসিক্যালি পড়তে চলেছি সেই সমস্ত এক্সাম্পল যেখানে কিন্তু স্টেরিক রেজিস্ট্যান্সের জন্য, স্টেরিক হিন্ড্রেন্সের জন্য রেজোনেন্স কিন্তু অফ থাকবে। ক্লিয়ার? সেখানে রেজোনেন্স করার প্রভিশন ছিল, কিন্তু ডিউ টু দ্য বাল্কনেস, ডিউ টু দ্য হিউজ ক্রাউডিং এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু রেজোনেন্স ইজ অফ। এটা যাতে খেয়াল থাকে। পরের স্লাইডটা, যেই স্লাইডটা দিয়ে আমরা শেষ করেছিলাম লেকচার 3 হাইপার কনজুগেশনে, সেই স্লাইডটা দিয়ে এখানে বেসিক্যালি শুরু হবে। এইখানে দেখতে পাচ্ছি সিস বিউটুইন আর ট্রান্স বিউটুইন। আমরা নর্মালি জানি অ্যালকিনের স্টেবিলিটি আমাদের হাইপার কনজুগেশনের হেল্পে বলতে হয়, কারণ হাইপার কনজুগেশনে বলেছিলাম হাইপার কনজুগেশনের মাধ্যমে আমরা অ্যালকিন, কার্বোকাটায়ন, ফ্রি র্যাডিক্যাল তিনজনের স্টেবিলিটি আমরা বলতে পারি। এখানে দেখতে পাচ্ছি অ্যালকিনের স্টেবিলিটি কম্পেয়ার করতে দিয়েছে। যখনই এরকম অ্যালকিনের স্টেবিলিটি কম্পেয়ার করতে দিয়েছে, আমাদের মাথায় চলে এসছে হাইপার কনজুগেশনের কথা। কিন্তু একটা ছোট্ট আমাদের প্রবলেম আছে, যেটা আমরা ওইখানে ক্লিয়ার করিনি, সেটা এইখানে ক্লিয়ার হবে। হাইপার কনজুগেশনে বলেছিলাম তখন হাইপার কনজুগেশন দিয়ে বলতে পারবো যতক্ষণ আমাদের আলফা হাইড্রোজেনগুলো আলাদা। কিন্তু যখনই আলফা হাইড্রোজেনগুলো সমান হয়ে গেল, তখন তুমি কি করে বলবে? কারণ দুজনের ক্ষেত্রে একই হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেবে। তখন আমার আরও নতুন নতুন থিওরি, নতুন নতুন প্রসপেক্ট কিন্তু আমাদের কাছে আসবে। সো এখন দেখে নেবো কোন সেই নিউ এক্সপেক্ট যার মাধ্যমে সিস বিউটুইন আর ট্রান্স বিউটুইনকে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু সলভ করতে পারি। স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে, খুব আস্তে আস্তে শুনবো। এইখানে দেখতে পাচ্ছি ট্রান্স টু বিউটিন। ট্রান্স টু বিউটিন আর সিস টু বিউটিন বেসিক্যালি আমাদের জিওমেট্রিক্যাল আইসোমার। ঠিক আছে? এই ডবল বন্ডের যদি একই সাইডে দুটো সেম গ্রুপ থাকে তাহলে সেটা বলবো সিস, আর যদি অপোজিট সাইডে থাকে তাহলে সেটা বলবো ট্রান্স। এই সিস্টেমে দেখছি দুটো মিথাইল গ্রুপ ইজ ইন অ্যান্টি ওরিয়েন্টেশন, মানে অপোজিট ডিরেকশন, তাহলে এটা ট্রান্স, আর দুটো কিন্তু একই দিকে, তার মানে সিস। এইবার এর স্টেবিলিটি ডিসাইড করতে গেলে ফার্স্ট অফ অল আমরা হ্যাবিচুয়েটেড হাইপার কনজুগেশন দিয়ে, সেটা দিয়ে আগে ভাবি। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন দুজনের ক্ষেত্রেই কিন্তু 6।
দেখতে পাচ্ছি এইখানে আলফা কার্বন কোনটা, এই ফাংশনাল গ্রুপের পাশের কার্বন, তাহলে এইটা হলো আলফা কার্বন। এই আলফা কার্বনে 3টে হাইড্রোজেন, আবার এইটাও আলফা কার্বন, তার মানে দুটো আলফা কার্বনে আমি মার্ক করে রেখেছি এরকম সার্কেল দিয়ে, তাহলে দুটো আলফা কার্বনে কিন্তু 3টে করে হাইড্রোজেন, তার মানে টোটাল 6টা হাইড্রোজেন আছে। আর এই সিস বিউটিনেও কিন্তু 6টা হাইড্রোজেন, তার মানে ট্রান্স 2 বিউটিন আর সিস 2 বিউটিন, এই দুজনেরই কিন্তু 6টা করে হাইড্রোজেন আছে। তাহলে যদি 6টা করে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন থাকে, তাহলে 6টা করে তার হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে, তাহলে দুজনেরই তো ইকুইভ্যালেন্ট নাম্বার অফ হাইপার কনজুগেশন স্ট্রাকচার আসছে। তাহলে কাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, কাকে বলবো যে কে কার থেকে বেশি স্টেবল, তো সেইটা কিন্তু হাইপার কনজুগেশনের লিমিটেশন হয়ে গেল। তাই হাইপার কনজুগেশন দিয়ে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারছি না, আমরা কিন্তু ডিসাইড করতে পারছি না হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, ট্রান্স 2 বিউটিন না সিস 2 বিউটিন। সেইটা জানতে গেলে আমাদের কিন্তু আরও এক্সট্রা কিছু জিনিস শিখতে হবে, ঠিক আছে? সেইটা আমরা এখন 1 বাই 1 দেখবো, যে কোন অ্যাসপেক্ট দিয়ে দেখলে, কোন অ্যাসপেক্ট দিয়ে তাকালে বেসিক্যালি আমরা এই অ্যান্সারটা দিতে পারবো। অর্গ্যানিক কেমিস্ট্রির মেন ফান্ডা হলো তোমাকে ভালো করে দেখতে হবে, তোমাকে তোমার ফোকাসটা ভালো করে থাকতে হবে। যদি তোমার ফোকাস থাকে তাহলে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু যতটা কঠিন লাগে অতটাও কিন্তু কঠিন জিনিস না। তাহলে আস্তে আস্তে আমরা দেখছি যে কোন সেই নতুন অ্যাসপেক্ট যার মাধ্যমে আমরা এই টাইপের কোশ্চেন ডিল করতে পারবো যখন আমাদের হাইপার কনজুগেশন দিয়ে অ্যান্সার হচ্ছে না। এইখানে দেখছি একটা চার্ট দেওয়া আছে, 1 বাই 1 দেখছি, ঘাবড়ানোর কিছু নেই, প্রতিটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দেবো, 1 বাই 1 ক্লিয়ার হবে। শুধু তোমাদের যেটা করতে হবে, একটা খাতা পেন নিয়ে ভিডিওটা পুরোটা দেখবো, তারপরে খাতা পেন দিয়ে কিন্তু ভিডিওটার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, কি পয়েন্টগুলো খাতায় লিখে রাখা, তাহলে কোনো দিন ভুলবো না। তাহলে এই সিস আইসোমারে দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি আছে, এই দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি হওয়ার জন্য এদের ভ্যান্ডারওয়াল রেডিয়াইগুলো কিন্তু একে অপরের কাছাকাছি চলে এসছে। তার মানে দুটো বাল্কি গ্রুপ, কথাগুলো খুব ভালো করে শুনবো, যখন দুটো বাল্কি গ্রুপ কাছাকাছি চলে আসে তখন সেখানে কিন্তু দুজনের ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি বাড়ে, আর যত ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি বাড়বে তত কিন্তু আমার সিস্টেমে স্টেরিক রিপালশন, এই যে এই কার কার মধ্যে রিপালশন, এই যে ভ্যান্ডারওয়াল রেডিয়াই আর এই মিথাইলের ভ্যান্ডারওয়াল রেডিয়ার মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি হবে। তো স্টেরিক রিপালশন অকার বিটুইন 2 মিথাইল গ্রুপস, এই যে ধাক্কাধাক্কি হলো তার জন্য কি প্রবলেম অ্যারাইজ করলো, তার জন্য সিস্টেমটা আউট অফ প্লেন হয়ে গেল। এতক্ষণ কিন্তু প্ল্যানার ছিল, কারণ এইটাও sp2 এইটাও sp2 ছিল বলেই কিন্তু আমার হাইপার কনজুগেশন শো করছিল। হাইপার কনজুগেশন কখন শো করে, এখানে CH সিগমার সাথে এখানে sp2 অরবিটাল যদি থাকে, ঠিক আছে? তার মানে sp2 কার্বন থাকলে এই CH সিগমার সাথে হাইপার কনজুগেশন শো করছিল। আজকে আমার এই যে ধাক্কাধাক্কি হলো তখন কিন্তু এই কার্বনগুলো কিন্তু ডেভিয়েট করলো, কারণ আমাকে তো বাঁচাতে হবে, আমার এই সিস্টেমটাকে বাঁচাতে হবে। কার থেকে বাঁচাতে হবে? স্টেরিক রিপালশনের থেকে, স্টেরিক হিন্ড্রান্সের থেকে। এই জন্য সিস্টেমটা কিছুটা প্ল্যানারিটি লস করলো। প্ল্যানারিটি যখনই লস করলো এই কার্বনগুলো এখন আর আইডিয়াল sp2 না, কারণ আইডিয়াল sp2 হলে এই দুটো কিন্তু কাছাকাছি চলে আসে, এমনিতেই ডবল বন্ড মানে কাছাকাছি চলে আসলো, বন্ড লেন্থ ছোট, তার মধ্যে যদি দুটো বাল্কি গ্রুপ থাকে একই দিকে তখন কিন্তু সেখানে হাইলি স্টেরিক রিপালশন। তাহলে ওই স্টেরিক রিপালশনগুলোকে ওভারকাম করার জন্য আমার কিছুটা মলিকিউল রিল্যাক্সেশনে গেল মানে প্ল্যানারিটি লস করলো। তো যখন প্ল্যানারিটি লস করলো তখন কিন্তু এক্সটেন্ট অফ কনজুগেশন অনেকটা কমে গেল। ট্রান্স আইসোমারের দিকে তাকালে দেখবো দুটো মিথাইল গ্রুপ কিন্তু এখন ইন অ্যান্টি ওরিয়েন্টেশনে আছে, তাই দুজন কিন্তু ম্যাক্সিমাম সেপারেশনে আছে। তাহলে দুটো মিথাইল গ্রুপ, যেই দুটো বাল্কি গ্রুপ, এই দুটো বাল্কি গ্রুপ যদি ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকে তাহলে সেখানে কোনো রকম স্টেরিক রিপালশনের চান্স নেই। স্টেরিক রিপালশনের চান্স যদি না থাকে সিস্টেম প্লেনেই থাকতে চাইবে, ইন প্লেনে, সিস্টেম প্ল্যানেটই লস করতে চাইবে না। তাহলে সিস্টেম যদি ইন প্লেনেই থাকে তাহলে সেখানে কিন্তু এক্সটেন্ট অফ কনজুগেশন কিন্তু অনেকটা হাই হয়ে থাকবে, কারণ এইখানে কিন্তু দুজনেরই 6টা করে আলফা হাইড্রোজেন, কিন্তু এইখানে 6টা থাকা সত্ত্বেও এখানে হাইপার কনজুগেশনটা অতটা প্রমিনেন্ট না, কিন্তু এইখানে হাইলি প্রমিনেন্ট, কারণ এখানে আলফা হাইড্রোজেন 6টা আছে কিন্তু এখানে হাইপার কনজুগেশন কিন্তু এক্সটেন্টটা অনেক বেশি, কারণ এখানে প্ল্যানেটই লস হয়নি, এখানে কোনো রকম স্টেরিক রিপালশন নেই, কারণ দুটো মিথাইল গ্রুপ কিন্তু ইজ ইন অ্যান্টি ওরিয়েন্টেশন। তাহলে ইন শর্ট আমরা কি শিখলাম?
তো সিস আইসোমার আর ট্রান্স আইসোমারের মধ্যে ট্রান্স আইসোমার ইজ মোর স্টেবল কম্পেয়ার টু দ্য সিস আইসোমার ডিউ টু দ্য স্টেরিক রিপালশন। স্টেরিক রিপালশনটা কিন্তু এইখানে মেন ফ্যাক্টর। তার মানে স্টেরিক রিপালশন হয়েছিল বলেই রেজোনেন্স বা হাইপার কনজুগেশন, যাই ভাবি হাইপার কনজুগেশন তো ওয়ান ফর্ম অফ রেজোনেন্স, তার মানে সেই দুটো কিন্তু আমার রেস্ট্রিক্টেড হলো, আর রেস্ট্রিক্টেড হলো বলেই সেখানে কিন্তু আমার স্টেবিলিটি কমে গেল। তাহলে এদের দুজনের মধ্যে আমার ট্রান্স কিন্তু মোর স্টেবিলিটি যাতে খেয়াল থাকে। সো যেটা বললাম যে স্টেবিলিটি অর্ডার যদি ভাবি তাহলে ট্রান্স টু বিউটিন ইজ মোর স্টেবল দ্যান সিস বিউটুইন। এটা যাতে খেয়াল থাকে, সিস বিউটুইনে দুটো মিথাইল গ্রুপ একই দিকে থাকার জন্য স্টেরিক রিপালশন বেড়েছিল, স্টেরিক রিপালশন বাড়ার ফলে আউট অফ প্লেন হয়ে গেছিল, তার মানে এক্সটেন্ট অফ হাইপার কনজুগেশন কমেছিল, যদিও কিনা দুটোতেই 6টা করে হাইড্রোজেন ছিল, আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? এইবার আমরা একটা কোয়েশ্চেন দেখব, হুইচ উইল শো ম্যাক্সিমাম এসআইআর এফেক্ট। ওয়ান বাই ওয়ান দেখবো, ঘাবড়ানোর কিছু নেই। আমরা এসআইআর এফেক্টকে যখন ভেঙেছিলাম তখন স্টেরিক হিন্ড্রেন্সের কথাটা পেয়েছিলাম, আর স্টেরিক হিন্ড্রেন্স ইজ সামহাউ রিলেটেড টু বাল্কনেস, তার মানে বুঝতে পারছি বাল্কনেস ইজ সামহাউ রিলেটেড টু দ্য সাইজ। আবার তো সাইজ যার যত বাড়বে তত তার বাল্কনেস বাড়বে, যত তার বাল্কনেস বাড়বে তত তার স্টেরিক এফেক্ট বাড়বে। তো ওয়ান বাই ওয়ান আমরা দেখব যে প্রথমে সাইজ যদি বাড়ে তাহলে যার সাইজ যত বেশি তার বাল্কনেস তত বেশি, যার বাল্কনেস যত বেশি তার স্টেরিক হিন্ড্রেন্স তত বেশি, তার মানে সে যত বেশি শক্তিশালী সে রেজোনেন্সকে তত বেশি করে আটকাবে। এইবার এই যে সিস্টেমগুলো দিয়েছে, অর্থ পজিশনে হ্যালোজেন আছে, তাহলে এটাকে বলতে পারি 2 আয়োডোনাইট্রোবেনজিন, 2 ব্রোমোনাইট্রোবেনজিন, 2 ক্লোরোনাইট্রোবেনজিন আর 2 ফ্লুরোনাইট্রোবেনজিন। তাহলে এই যে 4টে সিস্টেমের মধ্যে কে সবচেয়ে বেশি সার এফেক্ট দেবে? একটু আগে যেটা বললাম সাইজ দিয়ে ভাববো, এদের মধ্যে সবচেয়ে বেশি সাইজ হচ্ছে আয়োডিনের, কারণ আমরা জানি যে এরা কিন্তু হ্যালোজেন ফ্যামিলি, হ্যালোজেন ফ্যামিলিতে সবচেয়ে ওপরে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে আয়োডিনের আমার সাইজ কিন্তু ম্যাক্সিমাম, এটা যাতে খেয়াল থাকে, কারণ আয়োডিন হচ্ছে সবচেয়ে নিচে আছে এদের মধ্যে, তাহলে আয়োডিনের মধ্যে সাইজ কিন্তু আয়োডিনের ম্যাক্সিমাম যাবে। তাহলে আয়োডিনের যদি সাইজ যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেখানে বাল্কনেস কিন্তু ম্যাক্সিমাম থাকবে। সাইজ ম্যাক্সিমাম মানে বাল্কনেস ম্যাক্সিমাম, বাল্কনেস ম্যাক্সিমাম হয়েছে বলেই এই নাইট্রো গ্রুপের সাথে কিন্তু এই আয়োডিনের কিন্তু আমার একটা ধাক্কাধাক্কি হবে। তাহলে এইখানে এই ধাক্কাধাক্কিটা রেটটা কিন্তু অনেকটা বেশি হবে, এটা যাতে খেয়াল থাকে। এখানে এই ধাক্কাধাক্কিটার এক্সটেন্ট অনেক বেশি, এখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি কম্পেয়ার টু এই 3টে সিস্টেম। তারপর যেখানে স্টেরিক হিন্ড্রেন্স বেশি সেখানে তাহলে এসআইআর এফেক্টটা বেশি, কারণ রেজোনেন্সটা সেখানে স্টপ হয়েছে, সেখানে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স হয়েছে। তা আমরা বুঝতে পারবো যার যত সাইজ বাড়বে তার তত কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে। তাহলে এই 4টের মধ্যে কিন্তু এইটা কিন্তু কারেক্ট অপশন। এইবার খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হুজ এবি বন্ড লেন্থ ইটস শর্টার। এখানে দেখো এবি আমি মার্ক করে দিয়েছি অলরেডি, এখানে এই কার্বন আর এই নাইট্রোজেনটা কিন্তু এবি, সেটা এখানেও আছে এই কার্বন এই আর নাইট্রোজেন। তফাৎগুলো দেখতে হবে, একটা যখনই সিস্টেম দেবে তোমাকে, সিস্টেমগুলোকে ডিল করতে গেলে প্রথমেই ডিফারেন্স ছাড়া আমরা ডিল করতেই পারবো না। অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে কিন্তু আমাদের ফোকাস, আমাদের চোখ এগুলো কিন্তু ভালো রাখতেই হবে। তাই বলে চশমা পড়লে ভয়ের কিছু নেই, চশমা পড়লেও ভালো করে দেখতে পারবো যদি আমাদের ফোকাসটা ভালো থাকে। তাহলে যেটা বলছিলাম যে এইখানে ডিফারেন্সটা কোথায়, দুটোই দেখতে পাচ্ছি একই রকম, কিন্তু এটা একটা 3 ডিগ্রি অ্যামিন, তাই একই রকম দুটোই মোটামুটি, এখানে বেনজিন রিং এখানে রিং, কিন্তু এইখানে কিন্তু একটা সাবস্টিটিউশন আছে যেটা এখানে নেই মানে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনগুলো তো আর লেখে না তাই ধরে নেবে এখানে হাইড্রোজেন আছে, কিন্তু এইখানে হাইড্রোজেনটা সরিয়ে এখানে একটা মিথাইল দিয়ে দিয়েছে, মিথাইল গ্রুপ। এই যে মিথাইল গ্রুপ দিয়েছে, আর আমরা জানি মিথাইল গ্রুপ বাল্কি ইন নেচার। এইবার তাহলে এর এফেক্টটা অন বন্ড লেন্থ কি হচ্ছে সেটাই আমরা দেখব। 1 বাই 1 প্রসিড করছি। নর্মাল আমরা এটা তো অ্যানিলিনের ডেরিভেটিভ, ঠিক আছে, তা ডাইমিথাইল অ্যানিলিন, এনএন ডাইমিথাইল অ্যানিলিন। তাহলে এনএন ডাইমিথাইল অ্যানিলিনের রেজোনেন্স কিভাবে হয়? এখানে দেখবো নাইট্রোজেনের মাথায় কিন্তু লোন পেয়ার আছে, এটা যাতে খেয়াল থাকে, এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার। এই লোন পেয়ারের পাশে যদি ডবল বন্ড থাকে তাহলে কিন্তু কনজুগেশন হয়, এটা আমি ভিডিও নাম্বার 2তেই কিন্তু বলেছিলাম যখন রেজোনেন্স পড়েছিলাম। লোন পেয়ারের পাশে ডবল বন্ড থাকলে সবসময় কনজুগেশন। তাহলে এইখানে এই লোন পেয়ারটা এখানে আসবে, এই পাই বন্ডটা খুলবে, তাহলে এখানে নেগেটিভ, এই নেগেটিভটা আবার এখানে আসবে, আমার এই পাই বন্ডটা খুলে এখানে নেগেটিভ হবে। তাহলে এইটা কিন্তু চলতে থাকবে থ্রু আউট দ্য রিং, এই প্রসেসটা। এইটাই তো রেজোনেন্স। তারপরে নর্মাল যেটা রেজোনেন্স হয় সেটা কিন্তু এই সিস্টেমে কিন্তু রেজোনেন্স হবে।
তাহলে এই রেজোনেন্স হওয়ার জন্য ম্যাক্সিমাম স্ট্রাকচারে কিন্তু সি ডবল বন্ড এন থাকবে। দেখবে এর পরেরটা তো সি ডবল বন্ড এন, তাহলে এই একটাতে সি এন, বাকিগুলোতে সি ডবল বন্ড এন, মানে কি দাঁড়াচ্ছে সিস্টেমটা কিন্তু আদেও যদি আমরা ফাইনাল রেজোনেন্স হাইব্রিডটা ভাবি, সেই রেজোনেন্স হাইব্রিডে কিন্তু পার্শিয়াল ডবল বন্ড থাকবে, শুধু কিন্তু সিঙ্গেল বন্ডের এক্সিস্টেন্স থাকবে না। কারণ সিঙ্গেল বন্ড তো তখন থাকছে যখন রেজোনেন্স আসেনি, কিন্তু আমরা তো জানি এই টাইপের সিস্টেম কিন্তু রেজোনেন্স শো করে, আর যখনই রেজোনেন্স শো করলো দেখবে এরকম ডবল বন্ডারাইজ করলো। তার মানে এইখানে এই বি সিস্টেমের মধ্যে কিন্তু পার্শিয়াল ডবল বন্ড কিন্তু এক্সিস্ট করছে, এটা যাতে খেয়াল থাকে। এইখানে কিন্তু পার্শিয়াল ডবল বন্ড, এখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড না আর পার্মানেন্ট ডবল বন্ডও না, এইখানে দুজনের মধ্যে কিন্তু একটা পার্শিয়াল ডবল বন্ড কিন্তু অ্যারাইজ করছে। এইবার আমাদের অবজারভেশন এটাই হবে, এইখানে যে ঘটনাটা ঘটলো এইখানে কি এক্স্যাক্টলি একই ঘটনা ঘটেছে নাকি একটু আলাদা কিছু হয়েছে, সেটাই আমরা দেখব এখন। এবার দেখতে পাচ্ছি এইখানে রেজোনেন্সটা কিন্তু অফ আছে লিখেছে। আমার দায়িত্ব রেজোনেন্সটা কেন অফ খুঁজে বার করা, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু সলভ হয়ে যাবে। রেজোনেন্সটা অফ কারণ যদি এখানে আসে সি আর এন এর বন্ডটা আরও ছোট হয়ে যাবে, কারণ ডবল বন্ড ক্যারেক্টার বাড়বে। এই যত ডবল বন্ড হবে আমার বন্ড লেন্থ কমে যাবে, বন্ড লেন্থ কমে গেলে কিন্তু এই মিথাইল আর এই মিথাইলের মধ্যে কিন্তু আবার স্টেরিক রিপালশন হবে। তার মানে বুঝতে পারছি কি দুটো বাল্কি গ্রুপ কাছাকাছি চলে আসবে, আর যখনই দুটো বাল্কি গ্রুপ এরকম কাছাকাছি চলে আসবে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে। এই ধাক্কাধাক্কি হবে বলেই সিস্টেম কখনোই অ্যালাউ করবে না এই রেজোনেন্সটা হোক। রেজোনেন্স হলেই বন্ড লেন্থ কমে যাবে সিএন এর, আর বন্ড লেন্থ কমে গেলেই এরকম মিথাইলের মধ্যে রিপালশন হচ্ছে। তাহলে সিস্টেম কখনোই এটা অ্যালাউ করবে না, তার মানে সিস্টেম চাইছে না এটা হোক। তাই সিস্টেম যদি না চায় এটা হোক, এইটা কি হিসাবে থাকবে, শুধুমাত্র সিঙ্গেল বন্ড। এখানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড হবে, কোনো পার্শিয়াল ডবল বন্ড হবেই না। আমার 100% আমার এখানে সিঙ্গেল বন্ড হিসাবেই থাকবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে সিঙ্গেল বন্ড হিসাবে থেকে যাবে। আর যদি সিঙ্গেল বন্ড হিসাবে থাকে তাহলে আমাদের কম্পেয়ার করাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। এইবার বন্ড লেন্থটা আমরা 1 বাই 1 কম্পেয়ার করি। এই সিস্টেমে আমরা দেখেছিলাম রেজোনেন্স হচ্ছে মানে এই বন্ডটা কিন্তু বেসিক্যালি আমার পার্শিয়াল ডবল বন্ড পাচ্ছিল, কিন্তু এইখানে কিন্তু সিঙ্গেল বন্ড। তাহলে কি দাঁড়ালো, এই দুটোর মধ্যে এইখানে বন্ড অর্ডার কম আর এখানে বন্ড অর্ডার বেশি। তার মানে এইখানে বন্ড অর্ডার, যদি আমরা বন্ড অর্ডার ভাবি তাহলে এই সিস্টেমের কিন্তু বন্ড অর্ডার বেশি, কারণ এইখানে পার্শিয়াল ডবল বন্ড হয়েছে। এই পার্শিয়াল ডবল বন্ড হয়েছে, এখানে রেজোনেন্স গেছে, এই রেজোনেন্সটা শো করেছে, রেজোনেন্স শো করলেই কিন্তু এখানে ডবল বন্ড আসছে। তাহলে যত বন্ড অর্ডার বাড়বে তত আমার কি হয়, বন্ড লেন্থ আমার কমে যাবে। তাহলে বন্ড লেন্থ আর বন্ড অর্ডার তো ইনভার্সলি রিলেটেড, তাই তো? উল্টো দিকে ভাবি, এইখানে দুটো মিথাইল গ্রুপ আছে বলে কিন্তু এইখানে আমার এই লোন পেয়ারের প্রভিশন কিন্তু নেই, যে লোন পেয়ার কিন্তু রেজোনেন্স করতে পারবে না ডিউ টু দ্য প্রেজেন্স অফ টু বাল্কি গ্রুপ ইন অ্যাডজাসেন্ট পজিশন। সেইখানে আমার এইটা পিওর 100% সিঙ্গেল বন্ড ক্যারেক্টারই ওবে করবে, আর যদি সিঙ্গেল বন্ড ক্যারেক্টার ওবে করে তাহলে এইটার বন্ড অর্ডার কিন্তু বেসিক্যালি আমার 1ই থাকবে। এখানে বন্ড অর্ডার কিন্তু বেসিক্যালি 1, আর এইখানে বন্ড অর্ডার যদি ভাবি বেসিক্যালি আমার বন্ড অর্ডার ভাবতে পারি এখানে 1.5। আমি পার্শিয়াল ডবল বন্ড ভাবলাম, ঠিক আছে? আমার পুরোপুরি 1ও না 2ও না, মাঝামাঝি। তাহলে এইখানে বন্ড অর্ডার আমার এর তুলনায় কমেছে, তাহলে আমার এখানে বন্ড লেন্থ বাড়বে। খুব লজিক্যালি আমরা ভাববো, হ্যাঁ? তাহলে বন্ড লেন্থ আমার বাড়বে। তাহলে কোয়েশ্চেনটা আমাদের ছিল কার এবি বন্ড লেন্থ বেশি, এই মলিকিউল না এই মলিকিউল? তাহলে অ্যান্সার হবে এই মলিকিউলের এবি বন্ড লেন্থ বেশি, কারণ এখানে কিন্তু রেজোনেন্স হয়নি। আর রেজোনেন্সটা তাহলে কেন হলো না, ডিউ টু দ্য স্টেরিক ফ্যাক্টর। তাহলে এইটাই হলো অ্যাপ্লিকেশন অফ স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য। সো টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।